এনজিও করা আর জাতীয় সরকার পরিচালনা করা এক জিনিস না। এনজিও অনেকেই পরিচালনা করতে পারে। আমি পথে আসতে আসতে একটা খবর দেখছিলাম গাড়িতে, তুরস্কের এরদোগানের দলটির নাম হচ্ছে একে পার্টি, আপনারা জানেন। পাকিস্তানের ইমরান খান সাহেবের দলটির নাম হচ্ছে তেহরিকে ইনসাফ, আর দিল্লিতে কেজরিওয়ালের দলটির নাম হচ্ছে আম আদমি পার্টি। তিনটাই কিন্তু বাংলাদেশের সীমানার বাইরে, বাংলাদেশের ভেতরে না। কিন্তু দেখলাম বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা তারা এই তিনটি দলের আদলে তাদের দল এবং ভবিষ্যৎ কর্মসূচি নির্ধারণের জন্য পরিকল্পনা করছে, এবং সেটা তারা বলেছেন মিডিয়ার কাছে। তো এটা একটা অদ্ভুত লাগলো আমার কাছে। যেই প্রজন্ম এই মাটিতে জন্ম নিয়েছে, আমাদের আলো বাতাসে বেড়ে উঠেছে, আমাদের মায়ের স্তন্যপান করেছে, বাবার আদর পেয়েছে, ঝড় বৃষ্টি বাদল সবকিছুকে উপেক্ষা করে শীত গরম সবকিছুর মধ্যে দিয়ে এই মাটিতে লালিত পালিত হয়েছে, তাদের কাছে বিদেশি নেতাদের মতবাদটা এত জনপ্রিয় হলো কেন? আমার এটা নিয়ে আসলে খুব দেখার পরই আমার মধ্যে একটা প্রশ্ন জেগেছে যে এটার মূল কারণটা কি। শেখ হাসিনার পলাতকের পেছনে আন্দোলনের চেয়েও বড় যে উপসর্গটি ছিল সেটা হলো সমাজের যে কোনো স্তরের, প্রত্যেকটি স্তরের এমন কোনো মানুষ ছিল না যে তাদের উপরে অতিষ্ঠ হয় নাই, অসন্তুষ্ট হয় নাই। একদম দিনমজুর থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তা পর্যন্ত কিছু সুবিধাভোগী হালুয়া রুটির অংশীদার যারা তারা বাদ, তাদের সম্মিলিত আন্দোলনের ফসল হচ্ছে এটা। সেখানে এইটাকে আমরা বিএনপি এটাকে টেনে নিয়েছি প্রায় 1.5 যুগের মতো, এককভাবে আমরা টেনে নিয়েছি। তো এইখানটায় এসে খোঁচাখুচি করা বা অন্য কিছু করা এটা শোভনীয় না। আর এত নেতা বাংলাদেশে আছে, যারা আছেন ছেলে বাংলাকে ফজলুল হক, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, হোসেন সৈয়দ সরওয়ার্দী, শেখ মুজিবুর রহমান, আমাদের প্রিয় নেতা যারা জিয়াউর রহমান বীরুত্তম, আরো অনেক অনেক নেতার উদাহরণ দেওয়া হয়। এদেরকে বাদ দিয়ে আম আদমি পার্টির কেজরিওয়াল কিংবা একে পার্টির এরদোগান কিংবা পাকিস্তানের ইমরান খান, এদেরকে পছন্দের কারণটা জাতির সামনে খুব তাড়াতাড়ি পরিষ্কার করলে আমার মনে হয় ভালো হয়, তাহলে এই প্রজন্ম বিভ্রান্ত হবে। আর যে কাজগুলো হচ্ছে অনেকে সাহস করে বলছেন না। আমি অতি সম্প্রতি একটি টক শোতে বলেছি এবং একটি আলোচনা সভায় বলেছি, কথাটি হলো যে সেনাবাহিনী প্রধান বললেন 624 জন, সম্ভবত এরকম 626 জন ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছেন, এবং তিনি আরো বললেন যে আরো যদি কেউ জীবন বাঁচানোর জন্য আমাদের কাছে নিরাপত্তা চায় আমরা তাদেরকেও আশ্রয় দেব। খুব ভালো কথা, মানবতা দেখিয়েছেন। এখন সেই 626 জন কোথায় গেল? কোথায় গেল? পরবর্তীতে কেন জানানো হলো না যে তারা কোথায়? বাতাসে তো অনেক গুঞ্জন আছে, অনেক রকমের কথা আছে যে বড় বড় কর্মকর্তারা, কেউ সীমান্ত রক্ষী যারা আমাদের আছেন তারা, কিংবা এই সেনাবাহিনীর মধ্যেও যদি কেউ কেউ তাদেরকে পার করে দিয়ে থাকেন, সেটার তদন্ত হওয়া উচিত এবং সেটা প্রকাশ করা উচিত। কারণ যারা মানুষের রক্ত শোষণ করে এই দেশটাকে নিঃস্ব করে দিয়েছে, অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, মূল্যবোধগতভাবে, তাদের তো বিচার না করে কোনো উপায় নেই, বিচার করতেই হবে। না করলে সেটা জাতির সঙ্গে প্রতারণা এবং বেইমানি করা হবে। আমরা সেই প্রশ্নটা জানতে চাই। মানুষের মনের মধ্যে ক্ষোভের সবচেয়ে প্রাথমিক পর্বটা ছিল জিনিসপত্রের দাম কিছুতেই কমে না। ঘুম থেকে ওঠার পর বাজারে রওনা করলে বাজারে গিয়ে দেখা গেল গতকালকে 20 টাকার সবজি আজকে 40 টাকা হয়ে গেছে, গতকালকে 200 টাকার মাছ আজকে 500 টাকা হয়ে গেছে। মানুষ অতিষ্ঠ ছিল। আজকেও যদি সেই অবস্থা বিরাজমান থাকে, তাহলে সবার সমর্থিত সরকারের সফলতাটা কোথায়? সেটা জনগণের কাছে বলতে হবে না? গণতন্ত্রের অর্থটা কি? গণতন্ত্রের অর্থটা হচ্ছে আপনার সর্বোচ্চ জবাবদিহিতাটা, এবং এই সর্বোচ্চ জবাবদিহিতাটা একমাত্র রাজনীতিবিদ বাদে আর কারো নাই। ব্যাকরণগতভাবে চিন্তা করে দেখেন, একজন সচিবকে আপনি জিজ্ঞেস করলে সে বলবে যে আমি ফাইলে যেভাবে পেয়েছি সই করে দিয়েছি। একজন পুলিশ কর্মকর্তাকে বলবেন উপর থেকে নির্দেশ ছিল, আমি সেইটাই ডিটো করেছি। একজন সেনাবাহিনীর কর্মকর্তাকে বলবেন যে আমার হেডকোয়ার্টার থেকে আমার উপরের বস যেটা বলেছেন আমি সেইটা করেছি। একমাত্র রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে গিয়ে আপনি দাঁড়িয়ে জিজ্ঞেস করতে পারেন যে এমপি সাহেব বা নেতা কি হলো, আমি এটা পেলাম না কেন? এই যে জবাবদিহিতাটা এবং মানুষের সঙ্গে সরাসরি প্রত্যক্ষ যোগাযোগ, এটা কিন্তু সমাজের আর কোনো পেশার মানুষের নাই, কোনো পেশার মানুষের নাই। একজন নাম করা ব্যক্তি, অনেক নাম করা, আন্তর্জাতিকভাবে বাংলাদেশের জন্য গৌরব, ঠিক আছে,
তো দেবতারাও তো মানুষের কাছে অনেক পূজনীয়, তাদেরকেও তো ফুল দেওয়া হয়, প্রসাদ দেওয়া হয়, কিন্তু দেবতা কি হাতে ধরে কেউ কেউ কিছু দিয়ে দিচ্ছে আজ পর্যন্ত? আজকে থেকে নাকি আবার কি জাতীয় ঐক্য কমিশন গঠন হয়েছে, তাদের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলোচনা আজকে থেকে যাবে, আজকে বিকেল থেকে। এখন জাতীয় ঐক্যের জন্য একটা কমিশন গঠন করতে হয়। আমরা এই জিনিসগুলো আসলে বুঝি না। একটা সময় ছিল যখন নির্বাচন বলতে ছিল বিওটি ভোট, এটা কেটে ওখানে যোগ হয়েছে বিওএটি ভোট, আরেকটি যোগ হয়েছে এনওটি নোট। ভোট ছিল না, ভোট এবং নোট, এই ছিল নির্বাচন। সেই জায়গা থেকে যদি বের করতে হয় তাহলে জাতীয় পর্যায়ের নির্বাচনটা কি স্বাভাবিক কারণে আগে গুরুত্ব দিতে হবে। কারণ আপনি যদি বাংলাদেশের সংবিধান খোলেন, 59 এবং 60 অনুচ্ছেদে পরিষ্কার করে লেখা আছে লোকাল গভর্নমেন্ট, অর্থাৎ স্থানীয় সরকার, কিন্তু বাংলায় লেখা আছে স্থানীয় শাসন। দয়া করে বন্ধুরা আজকে গিয়ে যদি কারো কাছে সংবিধানটা থাকে খুলে দেখবেন, তার অর্থ কি? স্থানীয় পর্যায়ে যারা আছেন তারা আমাদেরকে শাসন করছেন। তো সেইটা আগে গুরুত্ব পেল কিভাবে? কারণ সংবিধানের নিয়ম অনুযায়ী বাংলা যেটা লেখা থাকে ওটাই অগ্রাধিকারযোগ্য, ইংরেজিটা পরে সাবঅর্ডিনেট। সেই ক্ষেত্রে স্থানীয় শাসনের মধ্যে আগে কেন আমরা যাব? আমরা যাব স্থানীয় তাকে পরবর্তীতে দেখা যাবে জাতীয় প্রশ্ন, যেটা জাতীয় সংসদের নির্বাচন, সেই জায়গাটায়। কারণ সংসদ হচ্ছে এমন একটা জায়গা যেখানে গণতন্ত্রের মূল যে সৌন্দর্য, ভিন্ন মত, একমত, দ্বিমত, সহমত সব মিলিয়ে একটা ফুলের বাগান। সেই জায়গাটা দিয়ে গুরুত্ব না দিয়ে অন্যদিকে কেন দেওয়া হচ্ছে আমি জানি না। আপনাদের মনে আছে এরশাদ বিরোধী আন্দোলনের সময় এখানে দুদু ভাই এবং রেজাউদ্দৌলা ভাই আছেন, অ্যাডভোকেট সালাম আছেন, আপনাদের মনে থাকার কথা, ঢাকার দেয়ালে দেয়ালে একটা শব্দ, একটা বাক্য লেখা ছিল, বড় কষ্টে আছি আইজুদ্দিন। মনে আছে না? বড় কষ্টে আছি আইজুদ্দিন, ঠিক এইভাবে সরে আর রস্যই বর্গ আইজুদ্দিন। এরপরে আওয়ামী লীগের আমলে রাতের বেলা গোপনে গোপনে কারা মিরপুর এবং ওই সমস্ত এলাকায় দেয়ালের মধ্যে গ্রাফিতি এঁকে লিখে দিত, সুবোধ তুই পালিয়ে যা। মনে আছে না আপনাদের? এই জিনিসগুলো থেকে কিন্তু অনেক কিছু শেখার আছে, অনেক কিছু। দেশটা আমাদের, এবং আমাদের প্রতিবেশী যারা আছেন, এই প্রতিবেশীদের মধ্যে কেউ কেউ এমন আছেন যে যারা বরাবরই খবরদারি করতে খুব পছন্দ করে, যেটা বাংলাদেশের সাধারণ মানুষ পছন্দ করে না, আর বিএনপির তো পছন্দ করার প্রশ্নই ওঠে না। সেদিক থেকেও আমাদের সতর্ক দৃষ্টির প্রয়োজন রয়েছে। স্বামী স্ত্রী দুইজনে বসে আছেন, তো নীরব, কোনো কথাবার্তা নাই। স্ত্রী চিন্তা করলেন যে স্বামীকে একটু জিজ্ঞেস করি, বলে আচ্ছা তুমি সারাদিন এই বই নিয়ে বসে থাকো, কি মজা এটার মধ্যে? বলে যে আমার খুব ভালো লাগে, বই নিয়ে থাকতে খুব ভালো লাগে। স্ত্রী তখন দীর্ঘশ্বাস ফেলে বললেন, আহা, আমি যদি বউ না হয়ে বই হতাম তাহলে কত মজা হতো। স্বামী সঙ্গে সঙ্গে চট করে উত্তর দিলেন, হ্যাঁ ভালোই তো বলেছো, তাহলে দয়া করে বই না হয়ে পঞ্জিকা হও, বছর বছর পরিবর্তন করতে পারবে। বছর বছর পরিবর্তন করার কোনো পরিকল্পনা নিয়ে হবেন না, দয়া করে। এই সরকারকে বলবো সে দয়া করে হবেন না। অবৈধ অস্ত্রের কথা এখানে একজন বক্তা বলেছেন, রেজাউদ্দৌলা চৌধুরী সহ বলেছেন, এই অস্ত্রগুলো উদ্ধার করা দরকার। এবং এখনো কারা কারা, আমি ওই দিন টকশোতে প্রেস সচিবকে বলেছি, ডক্টর ইউনূস সাহেবের প্রেস সচিবকে বলেছি যে বড় বড় কথা না বলে বড় বড় কিছু কাজ করে দেখান, কিছু কাজ করে দেখান, যে কাজগুলো মানুষের মনের মধ্যে এখন পর্যন্ত হাহাকার অবস্থায় বিরাজ করছে। এই অস্ত্রগুলো উদ্ধার করেন, দ্রব্যমূল্যের সিন্ডিকেটটাকে থামান। সিটি গ্রুপ, বসুন্ধরা গ্রুপ, মেঘনা গ্রুপ, কাজী ফার্মস, এদের যারা আছে এদেরকে নিয়ে সরকার বসে না কেন? কেন বসে না? আকিজ গ্রুপ থেকে উপদেষ্টা নিয়েছেন, তাকে দায়িত্ব দেন যে বাজারে যদি দ্রব্যমূল্য বাড়ে তোমার উপদেষ্টা নেই, তুমি ব্যর্থ, অথবা বুঝতে হবে এই সিন্ডিকেটের সঙ্গে ওই উপদেষ্টা জড়িত। যদি কেউ অভিযোগ করে সেটা কি ইচ্ছা করলেই খণ্ডানো যাবে? মানুষ দ্রব্যমূল্যের চাপে অতিষ্ঠ হয়ে গেছে, সামনে রমজান আসছে, কি যে হবে মানুষের মধ্যে একটা হাহাকার অবস্থা, বিশ্বাস করে। প্রত্যেকটা জিনিসের দাম বাড়ছে, সয়াবিন বাজার থেকে অদৃশ্য হয়ে যাচ্ছে। আমি জেনে শুনে বলেছিলাম যে সয়াবিনের প্রাইস সারা পৃথিবীতে কমেছে। ডক্টর ইউনূস সাহেবের প্রেস সচিব আমার সঙ্গে বললেন যে না, প্রাইস বেড়েছে। এখন যেহেতু তখন আমার হাতে দলিল ছিল না, আমি দেখাতে পারিনি, কিন্তু খোঁজ নিয়ে দেখেন সয়াবিনের দাম আন্তর্জাতিক বাজারে কমেছে, অথচ এখানে সয়াবিন গায়েব হয়ে গেছে। মানে রোজার 1-2 দিন আগে থেকে আবার দেখা যাবে যে এটা বাজারে এসেছে এবং এটার মূল্য অনেক বেড়েছে।
তাহলে বাণিজ্য উপদেষ্টা হিসাবে যাকে আমরা নিলাম, যিনি একটা বড় কর্পোরেট হাউসের মালিক, লাভ হলো কি লাভ হলো? এনজিও করা আর জাতীয় সরকার পরিচালনা করা এক জিনিস না। এনজিও অনেকেই পরিচালনা করতে পারে। দেশ পরিচালনা করার জন্য যাদের অভিজ্ঞতা আছে তাদের সঙ্গে যোগাযোগ, তাদের কাছ থেকে পরামর্শ নেওয়া এবং তাদের সদিচ্ছাটাকে বাস্তবায়ন করা, এই জিনিসগুলোর দিকে আমাদের তাকাতে হবে এবং সেটা এই সরকার যত তাড়াতাড়ি গ্রহণ করবে তত সবার জন্য ভালো হবে। আর এই গণতান্ত্রিক জাগ্রত বাংলাদেশকে আমি বলবো, আপনারা এই ধরনের আলোচনা অনুষ্ঠানের আরো বেশি বেশি আয়োজন করেন, ভিন্ন মতের মানুষদেরকেও নিয়ে আসেন, শোনেন তারা কি বলে, সেটাও শুনেন, শুনে আপনারা একটা উপসংহারের দিকে যান। যেই 31 দফা বিএনপির পক্ষ থেকে দেওয়া হয়েছে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং আমাদের দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এটাকে দিয়েছেন 2016 সালে, আজকে 9 বছর। তিনি 2030 ভিশন দিয়েছিলেন, সেইটার পরিমার্জিত রূপ হচ্ছে 27 দফা বিএনপির পক্ষ থেকে। সেই 27 দফাকে ক্রমাগতভাবে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে যারা আন্দোলনে ছিল, হাসিনা বিরোধী আন্দোলনে, তাদের সঙ্গে পরামর্শ করে আমরা 31 দফায় নিয়ে এসেছি। এবং মজার ব্যাপার হলো ওই 31 দফার নিচে একটা কনক্লুসিভ সেন্টেন্স আছে, যেখানে বলা আছে যে আরো যদি এর চেয়েও বা ভালো যদি আরো কোনো পরামর্শ থাকে আপনারা দেন, আমরা গ্রহণ করব। তো বিএনপির কাছে আর কি চান? উদারতার সমস্ত দরজাগুলো আমরা খুলে দিয়েছি, হাজারো দরজা আমরা খুলে দিয়েছি। এটাকে যদি কেউ দুর্বলতা মনে করেন তাহলে ভুল করবেন। কিন্তু জনগণের অধিকার আদায়ের লক্ষ্যে বিএনপি ছিল অতীতে, বর্তমানে আছে, ভবিষ্যতেও থাকবে।